সবাইকে সাদাসিধে কথায় আমি তানভীর তারেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ বিচ্ছিন্ন কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা মূলত এখন ট্রেন্ড ভিখারি হয়ে গেছি। ট্রেন্ড ভিখারি কেমন, যে আমাকে যে কোনোভাবে আলোচনায় থাকতে হবে। ভাইরাল দীর্ঘদিনের একটা প্রসেস, মানে 10-12 বছর তো হয়ে গেল, কিন্তু এর ওপরে ভাইরালের সাথে যেটি তৈরি হয়েছে, প্রতিদিন আমাকে যে কোনোভাবে ট্রেন্ডি হতে হবে। এখন আমরা দীর্ঘকাল একটা ভুল বুঝে আসছিলাম যে মনে হয় এক ধরনের ক্লাসিফাইড পার্সনদের কাছে ভাইরাল বা ট্রেন্ডি থাকাটা খুব জরুরি, কিন্তু না। এখন ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় তারকারাও দীর্ঘদিন যখন একদম আলোচনাহীন থাকেন, তখন সেই এজেন্সি বা সেই তারকার পার্সোনাল ক্যারিয়ার নিয়ে বা পার্সোনাল ম্যানেজার তখন বুদ্ধি দেয় যে আপনাকে কোনোভাবে একটা উদ্ভট কাজ করতে হবে, তাহলে আপনি সারা বিশ্ব বা মিডিয়াতে একদম হুলস্থুল করে দেবেন। ঠিক একইভাবে একই কারণে, যেটি যদি আমি সত্যি ভেবে নিই, উদিত নারায়ণ স্টেটমেন্ট দিয়েছেন। উদিত নারায়ণ মাত্র 2 দিন আগে একটি কনসার্টে একজন ভক্ত এসে সেলফি তুলতে গিয়ে তার গালে চুমু দিয়েছে এবং সেটি ঘুরে উদিত নারায়ণ আবার তার ঠোঁটে বেশ প্রগাঢ় চুম্বন, যেটি বলে বাংলা ভাষায়, সেটি করেছে। এখন উদিত নারায়ণের যে ইমেজ, পার্সোনালিটি বা তাকে আমরা যেভাবে দেখি, সেই পার্সোনা থেকে কিন্তু উদিত নারায়ণ বিষয়টা একেবারেই উদিত নারায়ণের ভক্তরা ভীষণভাবে হতাশ হয়েছে। খুব স্বাভাবিক। ধরেন মিকা সিং এটা করলো, দ্যাটস ফাইন, কিংবা বাদশা করলো, এটা কিন্তু বাচ্চার ভক্তদের কাছে খুব বেশি আনএক্সপেক্টেড না। সুতরাং উদিত নারায়ণ স্টেটমেন্ট দিয়েছেন যে জনপ্রিয়তার কারণে। দেখেন, নতুনভাবে রিফর্ম করার জন্য ইদানিং কিছু এজেন্সি এসব বুদ্ধি দেয় তারকাদের, এবং এটা কিন্তু শুধুমাত্র এখন আর বাংলাদেশে বা কিছু কিছু আমরা যেটাকে এলিট শ্রেণীরা বলি, যে বুদ্ধিহীনরা এখন ভাইরাল হয়, এই বিষয়কেও ছাপিয়ে গেছে। তো এই জায়গাটাতে উদিত নারায়ণ যেটি করলেন এবং স্বীকার করলেন, হ্যাঁ হতে পারে তার পরিবার বা এখনকার পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য বলেছেন, আমরা সেটাকে বিশ্বাস করে নিচ্ছি, কিন্তু তিনি বলেছেন যে জনপ্রিয়তা আনার জন্য। কিছুদিন আগে কুমার শানু একইভাবে না, ঠিক এই ফরম্যাটে না, কিন্তু কুমার শানু নানানভাবে কয়েকজনকে একটু আকার ইঙ্গিতে হেয় করার জন্য ইন্টারভিউ দিলেন, যে আমি সেরা, ও কেন, এই সেই ইত্যাদি নানান রকম। তো সেই জায়গা থেকে কিন্তু কুমার শানু আজকে নতুন এজেন্সি পেল, এবং কুমার শানু এখন নতুনভাবে কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড শো করছে। ইন্ডিয়ান আইডল তাকে নতুনভাবে রিফর্ম করেছে। উদিত নারায়ণ আমার খুব প্রিয় শিল্পী এবং দীর্ঘদিন কিন্তু পেছনে ছিল, এবং সেখানে যদি এমন অবস্থা হয় যে উদিত নারায়ণকেও এই রকম উল্টোপাল্টা চুমু খেয়ে বা উদ্ভট কাজ করে যদি আলোচনায় থেকে তার ক্যারিয়ার বিল্ড আপ করতে হয়, রিফর্ম করতে হয়, তাহলে সত্যি যুগটা এক অদ্ভুত বা উদ্ভট উটের পিঠে এই যুগ চলছে। গত কয়েকদিন ধরে হচ্ছে কি, হেনা, চাচা হেনা কোথায়, এটি বাংলাদেশের খুব চিরাচরিত, যে প্রেমিকা চলে যায় অন্যখানে বিয়ে করে, হঠাৎ প্রেমিকের উদ্ভব হয় কোথাও থেকে, এবং সে তার প্রেমিকার বাবাকে জিজ্ঞাসা করে, হেমা বা সাথী বা অমুক তমুক সে কোথায়, সে বিয়ে করে ফেলেছে। তো এটা হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে, এবং ভাইরাল টপিককে ধরে রাখার জন্য আমাদের বেশ কিছু ফেসবুকার রয়েছে। এটা বাংলাদেশে বেশ বান্ডিল অফ যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বলি, তারা কিন্তু প্রতিনিয়ত সিক করতে থাকে। তাদের এক ধরনের অসুস্থতা থাকে, যে আজ তো কোনো টপিক নাই, সুতরাং একটা টপিক তৈরি করে ওকে কামড় দেই, বা ওকে নিয়ে আলোচনা করি বা সমালোচনা করি। এই সিকিংটা ভয়াবহ একটা ভাইরাসের মতো, অর্থাৎ আপনি প্রতিদিন এক ধরনের আলোচনায় থাকতে চান। কিংবা আমি এমন বন্ধুবান্ধবকে দেখেছি যে যারা প্রচুর লাইক পায়, পোস্টে ভিডিও না, সে লেখে লাইক পায়, কিন্তু তার লাইক গড়ে 3 থেকে 4 হাজার লাইক বা লাভ রিয়াক্ট হয়, কিন্তু সেখান থেকে যদি 500 বা 200 কমে যায়, তার মাথায় মাথা ধরে যায়, ঘুম আসে না, কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে যায়। সো এই যে রোগ থেকে আবিষ্কার হয় চাচা হেনা কোথায়। চাচা হেনা কোথায় যে ভেরি সিম্পল টার্ম, এবং হঠাৎ করে কেউ ভাইরাল করেছে, সেটাকে নিয়ে বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টরা তো রয়েছেই। দুঃখজনক হলো একাধিক বড় বড় নিউজ পেপার পোর্টাল এটাকে নিয়ে আবার গবেষণায় লিপ্ত হয়েছে। কেন কি ওই যে ভাইরাল সিক, বা আমি এই যে কথা বলছি, এই
কথাগুলোই ওখান থেকে আসা না। এইসব কথা না বললে আবার আপনি আমার এই কথাগুলো শুনবেন না, আমিও শোনাতে চাই আমার এই কথার ভাঁজে ভাঁজে আরও কিছু কথা। যে এই যে দৌড়, এই দৌড়টা কি আপনাকে অস্থির করে দর্শক? দর্শকরাই কিন্তু হিট করে এবং দর্শকরাই সেই হিট বা ক্লিক বাইটের কারণেই কিন্তু সেটি জনপ্রিয়তা বলি, ভাইরাল হওয়া বলি কিংবা ট্রেন্ডে থাকা বলি সেটি তৈরি করে। সুতরাং আপনারাই কিন্তু বিষয়টা তৈরি করছেন এবং এর মধ্যে কেউ কেউ আবার সেটাকে নিয়ে নানা রকম তুচ্ছ-তাচ্ছিল্য হচ্ছে। গত কয়েকদিনের টপিক হচ্ছে বাংলা একাডেমির ডাস্টবিনে বিগত ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার ছবি নিয়ে তার উপরে প্রেস সচিব শফিকুল আলম একটা টিস্যু বা কোনো একটা ময়লা ফেলছেন। এখন এটাকে নিয়ে নানান রকম দুই পক্ষের যেহেতু মতামত বিদ্যমান, রাজনীতিতে তো দুই পক্ষ, তিন পক্ষ, চার পক্ষ থাকে। এখন সিম্পল ব্যাপার, শফিকুল বা এই যে বর্তমান সরকারের প্রেস সচিব, বর্তমান সরকারটা গড়ে উঠেছে অবশ্যই ফ্যাসিস্ট সরকারের পতন এবং একদম হটিয়ে বা পলায়নের পরে সেই আন্দোলনের ভিত থেকে। তো এটা খুব স্বাভাবিক যে তাকে ঘৃণা ভরে সেটা প্রদর্শন করবে। এইটাকে পেঁচায় পুচায় আমাদের সুশীল নানা রকম বিষয়গুলো এমনভাবে নিচ্ছেন যে বাংলা একাডেমি অমুক তমুক শেষ হয়ে গেল। এখন দেখেন, আমি যে কথা বললাম এর ভেতরে কিন্তু আবার দুই পক্ষের ভেতরে একটা খোঁজ করার চেষ্টা করবে, আচ্ছা আমি তো কি উল্লেখ করলাম। তো এই যে বিষয়গুলো, কোনো একটা বিষয় আপনি স্থির থাকতে পারবেন না। অর্থাৎ সাদাকে সাদা বলা যায় না। সাদাকে কেউ এখন বলছে এটা অ্যাশ কালার থেকে আরেকটু উজ্জ্বল, বা কালোকে কেউ আর কালো বলছে না ডিরেক্ট, কেউ বলছে সাদা রংটা ময়লা হয়ে গেছে। সো এই তর্কের জন্য কোনো একটা বিষয় নিয়ে আপনি একদম পার্সিউ করতে পারছেন না, কোনো একটা বিষয় নিয়ে বোল্ডলি থাকতে পারছেন না যে আপনাকে সেই বিষয়ে দাঁড় করাতে পারে। ডক্টর সলিমুল্লাহ খান স্যার আমার ভীষণ প্রিয় একজন ব্যক্তিত্ব, আমার শোতেও এসছেন, তার সাথে আমার এক ধরনের ব্যক্তি সম্পর্ক তৈরি হয়েছে নানান কারণে। উনি আমাকে শুভেচ্ছা পাঠান, বিভিন্ন শো নিয়ে বলেন, ভালো লাগে এবং আমিও তার থেকে পরামর্শ নিই। সলিমুল্লাহ স্যারের যে বিষয়টি হয়েছে, তিনি সরল মনে সেটি প্রকাশও করেছেন, সরল মনে বাংলা একাডেমিতে পুরস্কারটা নিতে গিয়েছেন এবং তার ভেতরে এক ধরনের জ্ঞান গরিমা তো বিশাল পরিমাণে রয়েছে, এক ধরনের সারল্য রয়েছে। এখন তাকে পেছনের সারিতে দাঁড়াতে হয়েছে এবং এই দৃষ্টিকোত্র বিষয়টি সলিউশন করার প্রয়োজন ছিল যারা সামনের সারিতে তার জুনিয়ররা বসে আছেন। এখন ওই পরিস্থিতিতে ডক্টর সলিমুল্লাহ খান তো কিছু করার নেই। ছবি থেকে যদি বেরিয়ে আসেন তাহলে একটা ওই যে ভাইরাল হয়ে যেত কিন্তু সলিমুল্লাহ খান যে পুরস্কার নিলেন এবং সবাইকে ধাক্কা দিয়ে সে বেরিয়ে আসলেন, প্রতিবাদ জানালেন। তো উনি সরল মনে ছবিটা তুলে এসছেন এবং ছবিটা সত্যিকার অর্থেই দৃষ্টিকটু। এটি হতে পারে না। অবশ্যই সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে বা তার পাশের যিনি থাকেন তাকে একটি চেয়ার বা এই ছবিটা শোভনভাবে পরিবেশিত করা প্রয়োজন ছিল একজন সাধারণ নাগরিক হিসাবে, এবং সলিমুল্লাহ খানের একজন ভক্ত হিসেবে এটা বলতে পারি। এখন এই বিষয়টাকে দলীয়করণ বা তাকে হিউমিলেশন বা নানান রকম কথা বলার ক্ষেত্রে সলিমুল্লাহ স্যার নিজে বলেছেন যে এটি আসলে আমি তো পুরস্কার নিতে গিয়েছি, পরে দেখলাম যে বেজ্জত হয়ে গেছি। তো কি দাঁড়ালো? অর্থাৎ আমাদের নর্মসগুলো ধীরে ধীরে এক ধরনের আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে আমার যুক্তিটাকে এস্টাবলিশ করার জন্য কেউ একজন ভুল করুক, তাহলে আমি কি ধরতে পারবো যে আমি ভীষণ রকম যুক্তিবাদী এবং আমি সেরা, তোমরা কিছু বোঝো না, তোমরা হচ্ছে মূর্খের দল। এই জায়গায় আসলেও সত্যিকার অর্থেই আমরা বলি না নিউট্রাল বা সত্যের পক্ষে বা নির্ভীক থাকা, সেগুলো আসলে প্রত্যেকটা বিষয় এখন আপেক্ষিক, কোট আনকোট আপেক্ষিক। আমরা কখনোই কোনো বিষয়কে খুব স্পষ্টভাবে তুলে ধরছি না, ধরার চেষ্টা করছি না। সাদাসিধে কথাই আমার আজকের এই আলোচনাটা কেমন লাগলো তা জানিয়ে লিখুন। আমি একেবারেই রাজনৈতিক আমার নিজস্ব পছন্দ অপছন্দ রয়েছে, কিন্তু আমি যখন কথা বলার চেষ্টা করি তখন চেষ্টা করি যে নাগরিক পারসেপশন থেকে তুলে ধরে আপনাদের সামনে সেগুলো কথা বলার। আমি কিছুদিন আগে মেহজাবিন, অপু বিশ্বাস, পরিমণির বিষয়টি নিয়েও যখন কথা বলেছি তখন কিন্তু কোনো রাজনৈতিক দলকে হেয় করার জন্য না, আমি বলেছি শিল্পীদের আগে সাংগঠনিক যদি হয়, যূথবদ্ধ হয়, তাহলে কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী তাকে দমাতে পারে না।
আমি যদি নিজস্ব স্মরণমনে নিজস্ব উদ্যোগে সব কিছু করতে চাই। অবশ্যই আমরা আমাদের একটা সাম্যবাদী মন নিয়ে এই সাম্যবাদী সমাজ যত বিস্তৃত হবে, যত বাড়বে, ততই সমাজের কল্যাণ। যতক্ষণ আমরা সহনশীল হব না, ততক্ষণ আমরা কেউই ভালো থাকবো না। সবাই অস্থির থাকব, সবাই টালমাটাল থাকব এবং হাহুতাশ করতে থাকব। সেই হাহুতাশ থেকে আমরা বেরিয়ে আসি, সুন্দর এক বাংলাদেশ গড়ি, সুন্দরভাবে প্রত্যেকে বাঙালি যেখানে থাকি সমাজবদ্ধ হয়ে থাকি। সব ভালো থাকুন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। মতামত দিয়ে সহযোগিতা করবেন, অপেক্ষায় থাকবো।